হ্যালো স্টুডেন্টস, আমি রিয়া ম্যাম তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের কিছু স্টুডেন্টদের যারা কিনা এবার এসএসসি তে কোয়ালিফাই করেছে। আর তোমাদের নিশ্চয়ই ওদের জন্য অনেক প্রশ্ন রয়েছে তোমাদের মনে, যে এই সরকারি চাকরির প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, কি কি স্ট্র্যাটেজি লাগে, বা কে কত দিন ধরে প্রিপারেশন নিলে চাকরিটা তোমরা পাবে। তো এই সব প্রশ্ন আমি আজকে ওদেরকে করব আর ওদের থেকে জেনে নেব ওদের যে স্টোরিটা, ওদের সাকসেস স্টোরিটা। তো তোমরা সাথে থাকো, শুনতে থাকো ওদের মুখ থেকে যে ওদের গল্পটা কি ছিল। তো প্রথমেই আমি কংগ্রাচুলেশন জানাই তোমাদের সকলকে, আকাশ, কৌশিক, বিট্টু, রাজ অ্যান্ড দৈতি, সবার জন্য অনেক কংগ্রাচুলেশন। তো প্রথমেই আমি জেনে নেব যে অনেকের প্রশ্ন থাকে, এটা যখনই আমাদের প্রিপারেশন করতে আসে ব্যাচের স্টুডেন্টরা, প্রথম প্রশ্ন থাকে যে ম্যাম আমি কতদিনে চাকরিটা পাবো, কতদিন ঠিক আমাকে পড়তে হবে। তো তোমরা ঠিক কতদিন প্রিপারেশন নিয়েছো একদম পারফেক্ট ভাবে, সেটা একটু প্রত্যেকের কাছে জেনে নেবো। ফার্স্টে আকাশকে বলছে, আকাশ একটু বলো যে তুমি ঠিক কতদিন প্রিপারেশন নিয়েছো। আমার প্রিপারেশন শুরু হয়েছিল ঠিক 2022 সালের জানুয়ারি মাসে। তো এখন 2025 সালের মার্চ মাস, তো মোটামুটি 3 বছর তো লাগলোই। তো আগের বছর যেহেতু সিলেকশন হচ্ছে, তো 2 বছর তো মিনিমাম আমার মনে হয় প্রিপারেশনের সময় দেওয়া উচিত। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আকাশ যেহেতু আগের বছরও সিলেকশন পেয়ে গেছিল, তার মানে বলতে পারি মোটামুটি 2 বছর তুমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে সাকসেস পেয়েছো। কৌশিকের ক্ষেত্রে কি হলো? ম্যাম আমার ক্ষেত্রে 2022 সালে জুলাই মাসে শুরু করেছিলাম। আর সিলেকশন যেহেতু এবার আগেরটা ধরবো না, কারণ আগেরটা হয়ে গেছিল, ওটা হয়নি। তো এবার যেহেতু হয়েছে, তাই 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে প্রিপারেশন, মানে 2.5 থেকে 3 বছর। আচ্ছা কৌশিককে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে অনেকেই বলে 1 বছরের মধ্যে কি এই প্রিপারেশন নিয়ে চাকরি পাওয়াটা সম্ভব? সম্ভব, অসম্ভব নয়, কিন্তু আমার মনে হয়েছে প্রিপারেশনের সময় যে যদি কষ্টটা একটু বেশি করা যায়, মানে একটু নিজের পোটেনশিয়ালটা আর একটু বেশি দেওয়া যায়। আমরা অনেক ক্ষেত্রে কি হয় যে কোনো একটা সময় মনে হয় যে না এখন আর হচ্ছে না, বা একটু আমরা স্লো হয়ে যাচ্ছি। তো সেই ডিমোটিভেট বা ওই পার্টটা যদি না হতে পারি, বা আমরা যদি ফোকাস প্রচন্ড পরিমাণে থাকতে পারি, তাহলে হয়তো সম্ভব ওটার ক্ষেত্রে 1 বছরের মধ্যেও সম্ভব। ওকে, আচ্ছা এবার বিট্টুর কাছে চলে আসি। বিট্টুর কতদিনের প্রিপারেশন? আমি এসএসসির প্রিপারেশন শুরু করি 2023 সাল থেকে। এসএসসির প্রিপারেশন আমার শুরু হয় 2023 সাল থেকে। তাছাড়া এর আগে আমি স্টেট পরীক্ষার জন্য দিচ্ছিলাম। তো মোটামুটি স্টেটের যদি পরীক্ষা দিতে হয়, ডাব্লিউবিসিএস বা এই ধরনের কোনো, মোটামুটি 2.5 থেকে 3 বছরের মিনিমাম সময় লাগবে, কারণ এদের সিলেবাস প্রচুর ভাস্ট, প্রচুর বলতে প্রচুরই ভাস্ট। জিকে যেহেতু যেখানে রয়েছে, আর সামনের বার থেকে হয়তো ডেসক্রিপটিভ হতে পারে, তাই সেক্ষেত্রে টাইমটা হয়তো আরও বেশি করতে পারে। কিন্তু এসএসসির যেহেতু আমি করেছি, মোটামুটি 1 থেকে 1.5 বছর হলে মোটামুটি হয়ে যায়, যদি তার বেস ভালো থাকে বা তার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের যদি তার পড়াশুনো মোটামুটি ভালো থাকে। কারণ আমি যেটুকুনি দেখেছি, আমরা যদি ক্লাস 10 বা ক্লাস 12 লেভেলের পড়াশোনাটা একটু ভালো করে করি, আমাদের 80% সিলেবাস সেখানটাই কমপ্লিট হয়ে যায়। আর যা জিকে বা অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য যে সমস্ত আর্ট অ্যান্ড কালচারের যে পার্টগুলো রয়েছে, সেগুলো মোটামুটি থাকলে হয়। খুব বেশি যে ওগুলোর ইম্পর্টেন্ট তা নয়, কারণ জিকে জিএস যেটা রয়েছে তার প্রিলিমসেই গুরুত্ব বেশি, মেন্সে তার গুরুত্ব অনেকটাই কম। কিন্তু ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে সিলেকশনের বেস তৈরি করে ইংলিশ। 135 মার্কস সিজিএলে ক্যারি করছে, আর এমটিএস বা অন্যান্য ফেজ 12 বা যে কোনো পরীক্ষাতে ইংলিশ খুবই একটা গুরুত্বপূর্ণ পালন করে। তা ইংরেজি যা আছে মোটামুটি মাধ্যমিক লেভেলে যদি ইংরেজি কেউ ঠিকভাবে করে থাকে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেটাই বলেন না কেন, তাহলে তার কাছে কোনোটাই কষ্টের মনে হবে না। গ্র্যাজুয়েশন লেভেল গ্র্যাজুয়েশন হলেও 80% সিলেবাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিকই কভার করে। গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা লাগে ঠিক, মানে তোমার কথা অনুযায়ী বেসটা যার ভালো, তাদের অনেক কম সময় এটা ক্লিয়ার হয়ে যাবে। মাধ্যমিকের বেস যার খুব স্ট্রং, বা 11-12 এর যার বেস মোটামুটি স্ট্রং আছে, তার ক্ষেত্রে এখানে কোনো সাফার করতে লাগবে না। একটু পড়লে মোটামুটি সে বছর খানেকের মধ্যে ভালো রেজাল্ট পেয়ে যাবে। আচ্ছা, এবার রাজের কাছে চলে আসি। রাজ, কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ? আমি আমার কম্পিটিটিভ লাইনের প্রিপারেশন শুরু করি মূলত 2022 সালের গ্র্যাজুয়েশনের পর থেকে, কাইন্ড অফ আগস্ট সেপ্টেম্বর এরকম। আর 2025 সালে মোটামুটি 3 বছর আমার সময় লেগেছে। এবার এখানে যে আমি কথাটা বলতে চাই, এক একজনের ক্যালিবার এক এক রকম হয়, এক একজনের টাইম স্প্যানটা এক এক রকম লাগবে। প্রসেসটা পুরোপুরি সমান। প্রথমে সিলেবাস কমপ্লিট করতে হবে, তারপরে সেটাকে রিভিশন করতে হবে, তারপর সেটাকে মক টেস্টের মধ্যে থেকে আমার যে ফাঁকগুলো আছে সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। যার যত তাড়াতাড়ি বেসিক কমপ্লিট হবে, যার যত তাড়াতাড়ি রিভিশন কমপ্লিট হবে, তার সিলেকশনসের চান্সও কিন্তু ততটাই তাড়াতাড়ি আসবে। মিনিমাম 1 থেকে 1.5 বছর এটা লাগেই একটা সিলেবাস কমপ্লিট করে, কারণ সিলেবাস প্রচুর ভাস্ট।
সেটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো বলে না, এসএসসিরও জিএস এর পার্টটা খুব ভাস্ট। অন্তত প্রিলিমসে তাকে একটু ইম্পর্টেন্স দিতে হবে, মেইনসে না দিলাম, মেইনসের স্ট্র্যাটেজিকে অতটা পরিমাণে তার ইম্পর্টেন্স ক্যারি করে না, অতটা আমি দিলাম না কোনো, কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে জিকের একটু গুরুত্ব দিতে হবে। এবার তার সিলেবাসও খুব ভাস্ট, মোটামুটি 1 থেকে 1.5 বছর বেসিক রিভিশন মক টেস্ট এটা দিয়ে লেগে যায়। তারপরে এক্সাম দিতে দিতে এক্সপিরিয়েন্স বাড়ে, অনেক ফেইলিয়ার আসবে, ফেইলিয়ার থেকে এক্সপিরিয়েন্স বাড়বে, ফেইলিয়ার থেকে কেউ ফেইলড হয়ে যাবে না, ফেইলিয়ার থেকে এক্সপিরিয়েন্স বাড়বে এবং সেখান থেকে সে পরবর্তীকালে সিলেকশন নিশ্চয়ই পাবে। ওকে, দ্বৈতির কিরকম ছিল প্রিপারেশন, কত দিনের ছিল? আমি মোটামুটি 2021 জুলাই থেকে এক্সাম দেওয়া শুরু করি, আমি ব্যাংক দিয়ে দেওয়া শুরু করেছিলাম। এবার এখানে বিষয়টা সিলেবাস মোটামুটি আমরা সবাই জানি, খুব কমন সিলেবাস, আমরা 9-10-এ যেটুকু পড়ে থাকি সেটুকুই সিলেবাস থাকে। এবার বিষয়টা সিলেবাসের থেকেও বেশি হচ্ছে মাইন্ডসেটের, তুমি কোন মাইন্ডসেটে পরীক্ষা দিতে আসছো, তোমার চাকরিটা কি কারণে দরকার, মানে সবার আলাদা আলাদা কারণ থাকে না, আমাদের নিজস্ব কিছু কারণ থাকে, সেই জন্য আমরা এই চাকরির জন্য আসি, বা কারো স্বপ্ন থাকে, কারো প্রয়োজন থাকে। ব্যাপারটা হচ্ছে মাইন্ডসেট, তোমার কোন মাইন্ডসেট তুমি পরীক্ষা দিতে আসছো, তারপরে হচ্ছে তুমি কিভাবে পড়াশুনো করছো, স্ট্র্যাটেজি। আমার যে ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি কাজ করবে ওদের ক্ষেত্রে নাও কাজ করতে পারে, বা অন্যের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে যেটা কাজ করবে আমার ক্ষেত্রে সেটা কাজ নাও করতে পারে। আমার ক্ষেত্রে আমার নিজের স্ট্র্যাটেজি খুঁজে বার করতে আমার অনেকটা সময় লেগে গেছে, সেটা অনেকের লাগে, সবারই লাগবে কম বেশি, একটা নির্দিষ্ট সময় লাগবে। যখন তুমি বুঝতে পারবে যে কিভাবে পড়লে আমার কাজ হচ্ছে, বেসিক ক্লিয়ার থাকুক না থাকুক, যারা যদি বেসিক একটু উইকও থাকে আমি একটু পড়ে নেবো, একটু 6 মাস বেশি করে নিলাম, আমি আমার বেসিকটা ক্লিয়ার করলাম। বাট একবার যদি বুঝতে পারি যে আমাকে কিভাবে পড়তে হবে, আর এক্সাম হল মাইন্ডসেট যদি আমার মধ্যে চলে আসে যে আমি এক্সাম হলে গিয়ে কিভাবে পারফর্ম করবো, আমি প্যানিক না করে কিভাবে এক্সাম দেবো, কারণ বাড়িতে বসে এক্সাম দেওয়া সত্যি বলতে সিলেবাস এমন কিছু নয়, খুব বেসিক কিছু সিলেবাস, ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামের সিলেবাস খুব মানে অলমোস্ট সেম। তো পরীক্ষার হলে গিয়ে আমি প্যানিক না করে আমি জানা কোশ্চেনে যাতে ভুল না করে আসি, সেই মাইন্ডসেট যদি তোমার থাকে মোটামুটি তোমার চাকরি তখনই এসে যাবে যখন তুমি এই দিকটা থেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ পড়াশোনা তো কমপ্লিট হবে, প্লাস তোমার মাইন্ডসেটও সেরকম হয়ে যাবে যে না আমি এক্সাম হলে গিয়ে আমি পরীক্ষা দিয়ে কমপ্লিট করে আসতে পারবো। যখন এই দুটো কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে হয়ে যাবে। এবার তাতে আমার যেমন সত্যি কথা বলতে আমি 4 বছর ধরে পরীক্ষা দিয়েছি, আমার ফেলিয়ার প্রচুর এসেছে, আমার সামান্য লাকের কিছুটা ফ্যাক্টর থাকে, হার্ডওয়ার্ক অবশ্যই থাকে, তার সাথে লাকও ফেভার করতে হয়। এবার এটাও বিষয় যে তুমি আনলাকি 1 বার 2 বার 3 বার হতে পারো, ঠিক তেমনভাবে যেমনভাবে তুমি আনলাকি 1 বার 2 বার 3 বার হও, তুমি লাকিও তেমনভাবে 1 বার 2 বার 3 বার হতে পারো, তারপর একটা না একটা সময় পরে তোমার ওটা ফিরে আসবে। তো এটাই যতদিন চেষ্টা করছো ততদিন পসিবিলিটিস আছে, হতে পারে। একদম ঠিক বলেছো। আর ওদের 5 জনের থেকে মোটামুটি যা উত্তর পেলাম তাতে নিশ্চয়ই তোমাদের মনের যে প্রশ্ন সেটা নিশ্চয়ই মিটে গেছে, এবং তোমরা বুঝতে পারছো যে তোমাদের উপরেই নির্ভর করছে যে ঠিক কত দিনে তোমরা সাকসেসটা পেতে পারো। আর আরেকটা বিষয় বলবো, এখানে যারা বসে আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা সাবজেক্ট খুব স্ট্রং ছিল, সেটা হচ্ছে ম্যাথ, তাই তো? প্রত্যেকেরই, আমি প্রথম দিন থেকে দেখছি সবাইকে আমি পড়িয়েছি, প্রত্যেকেরই এই সাবজেক্টটা স্ট্রং ছিল। তো অনেকের ধারণা ম্যাথ যদি স্ট্রং না হয় তাহলে কি এসএসসি ক্র্যাক করা যায় না, যদি আমার সেটা মনে হয় না। তোমাদের পার্সোনালি কি মনে হয় যে ম্যাথ যদি স্ট্রং না থাকে তাহলে কি কেউ, ধরো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা কি এসএসসি ক্র্যাক করতে পারবে না? দ্বৈতের কি মনে হয় নিয়ে? এসএসসিতে এখন যে প্যাটার্নে এক্সাম হয়, সত্যি কথা বলতে 2020 অব্দি যেভাবে পরীক্ষা হতো ম্যাথসের ওয়েটেজ অনেক ছিল, তখন একটু স্ট্যান্ডার্ড লেভেলে অঙ্ক আসতো। আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তারাও এটা অ্যাকসেপ্ট করবে যে এখন ম্যাথসের লেভেল অনেকটা কমে গেছে, এখন খুব মডারেট লেভেলের অঙ্ক আসে। তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও যদি তুমি বিলং করো, তোমার 80% ম্যাথের সিলেবাস তুমি 10 অব্দি পড়ে এসছো। হ্যাঁ, হয়তো তোমাকে একটু ঝালাই করতে হবে, রিভিশন করতে হবে, কিন্তু এসএসসিতে কিন্তু ম্যাথসের কোশ্চেন এমন সেই লেভেলে কিছু কোশ্চেন এখন আর আসে না। তুমি যদি 18, 19, 20 কোশ্চেন দেখো ম্যাথসের মেইনসের, সেই কোশ্চেন এখন আসে না, কারণ এখন কোশ্চেনও 30টা আসে মেইনসে, আর সময়টা অনেকটা কম থাকে। তো সেইভাবে কোশ্চেন তৈরি করতে হয় যাতে যারা পরীক্ষা দিচ্ছে তারা অ্যাটলিস্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে, সেভাবে এসএসসিও কোশ্চেন তৈরি করে। তো ম্যাথস একেবারে না পারলেও বা যদি একটু কমও হয়, একটু যদি সময় দেওয়া হয়, একটু প্র্যাকটিস করতাম। ম্যাথ তো অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি কনসেপ্ট বুঝে গেলে তোমার সময় লাগুক 1 মাস, বাট তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ না হলে তুমি সব ভুলে যাবে। হ্যাঁ, তো কন্টিনিউ প্র্যাকটিস করলে সময় দিলে হয়ে যাবে। ম্যাথস এমন কিছু এখন বাধা নয় এসএসসির জন্য। একদম তাই, এখন কিন্তু ম্যাথসের ওয়েটেজ অনেক কমে গেছে। আর আমি বলবো সব আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, কমার্স বা প্লেন পাস নিয়ে পড়েছে, প্রত্যেকেই কিন্তু এটা কোয়ালিফাই করতে পারে যদি একদম হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক এই দুটো একসাথে করে যেতে পারো। এবার একটু আমি বিট্টুর কাছে চলে যাব। বিট্টুকে আমি জিজ্ঞাসা করবো যে বিট্টু ফার্স্টে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিল, মানে WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এবং সেখান থেকে সুইচ হয়ে এসএসসি তে আজকে চাকরি নিয়ে বসে আছে, তাহলে এই জার্নিটা কি ছিল এই গল্পটা?
আমি যখন প্রথম চাকরির মার্কেটে আসি তখন টার্গেট ছিল আমার WBCS, কারণ আমার এক দাদা ছিলেন, তো উনি বলেছিলেন যে রাজ্য সরকারের মধ্যে সব থেকে বড় লেভেলের চাকরি হচ্ছে WBCS, এবং মোটামুটি আমার টার্গেট ছিল যে WBCS করবো। আমি তার জন্য মোটামুটি 2 বছর ওর পিছনে দিই, তার সিলেবাসই কমপ্লিট করতে আমার 2 বছর লেগে যায়। তো সবার প্রথম আমি দিই হচ্ছে 20 সালে WBCS সবার প্রথম দিই, 20 কি 21 হবে হয়তো। তা সেই বছর হয়নি, পরপর 3বার ফেলিওর হয়েছিল, পরপর 3বার ফেলিওর পরে গত বছর লাস্ট আমি WBCS ক্র্যাক করতে পারি। এবার রাজ্য সরকারের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হলো আমাদের সরকারি হলো সব থেকে বড় প্রতিবন্ধকতা এই রাজ্য সরকারের ক্ষেত্রে, কারণ এর প্রসেস যদি সেন্ট্রাল গভর্নমেন্টের মতো অতটাই ফ্লুয়েন্ট এবং অতটাই ফাস্ট ফরওয়ার্ডিং হতো, তাহলে বহু স্টুডেন্ট আছে যারা ব্যর্থ হয়ে তারপরে কি SSCর দিকে মুভ করে। কারণ আমার হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড, এবং আমার বলতে গেলে সত্যি কথা ম্যাথ সব থেকে বড় উইক পয়েন্ট। আমার সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে ইংলিশ। আমি ইংলিশে খুব ভালো পারি, 135-এর মধ্যে আমি 130 নাম্বার পেয়েছি এবছর CGL এ, কিন্তু আমার ম্যাথে বড্ড বেশি খারাপ, 55 কি 52 বড় জোর হবে আমার। রিজনিং ভালো, রিজনিংটা আমি শিখেছি। স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে অত কঠিন ম্যাথ আসে না, কেউ যদি SSCর ম্যাথ করে তার কাছে রাজ্য সরকারের যে ম্যাথ জলভাত মনে হবে, একদমই জলভাত মনে হবে, তার কাছে সেটা কোনো ব্যাপারই না। কিন্তু হ্যাঁ, আমি সবসময় এটাই ফিল করেছি যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বেস খুব স্ট্রং, তার কাছে জিনিসটা অনেকটাই সোজা। আর যেটুখানি আছে সেটুখানি তো নিজের ডেডিকেশন দিতেই হবে। খুব সব তো আর ওর মধ্যেই সীমাবদ্ধ নয়, কিছু তার বাইরেও থাকে, কিছু তার মধ্যেও থাকে। আচ্ছা, তাহলে B2 থেকে তো জেনে নিলাম কিভাবে ও SSC তে মুভ করলো। এবার রাজের কাছে চলে আসবো। রাজ, তুমি CGL কতবার দিচ্ছ? 2025 সালে CGL মিলিয়ে আমি পরপর 3 বছর CGL দিয়েছি। 3 বছর দিলে। প্রিলিমস ক্র্যাক করেছো কত বছর? 3 বছরে আমি প্রিলিমস পাস করেছি। মেন্স ক্র্যাক করলে কত বছর? মেইনস ক্র্যাক করলাম এই প্রথমবার। আচ্ছা, এইখানেই আমার প্রশ্নটা, যে অনেকে দেখা যাচ্ছে প্রিলিমস তো ক্র্যাক করে যাচ্ছে কিন্তু মেন্সে গিয়ে আটকে যাচ্ছে, তো মেন্সে কি এমন একটা অভাব থেকে যায় যার জন্য মেন্সটা কোয়ালিফাই করা যাচ্ছে না বা সময় লেগে যাচ্ছে? বর্তমান দিনে CGL এর যা বা SSCর এক্সামগুলো যে স্ট্রাকচার হয়ে গেছে, প্রিলিমসটা তো কোয়ালিফাইং ইন নেচার হয়ে গেছে। মেন যে সিলেকশনের চান্সটা আমরা সবাই জানি যে সেটা মেন্সের উপরে ডিপেন্ড করে। তো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যে কিছু কিছু সিলেবাসের মধ্যে জিনিসগুলো মেইনসের মধ্যে সেটা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টেই কিছু কিছু জিনিস সেটাকে বেশি করে কভার করতে হচ্ছে, বিশেষ করে 2টো সাবজেক্টের কথা, সেটা হচ্ছে ম্যাথ আর রিজনিং। কিছু কিছু জিনিস বেড়ে যাচ্ছে, এবার সেগুলোকে সবার প্রথমে কভার করতে হবে, ভালো করে কভার করতে হবে। কারণ একটা কোশ্চেন আমি পারলাম না, আমার পাশের জন যদি পেরে যায় তার মধ্যেই 1000 জন ঢুকে যাচ্ছে। এটা খুব একটা বড় জিনিস যে প্রত্যেকটা জিনিসকে মেইনসের যেই সিলেবাস, প্রিলিমসে অনেক কিছু আছে যে আমি সিলেবাস কমপ্লিট না করেও প্রিলিমস ক্লিয়ার করতে পারবো। 2022 সালে ভ্যাকেন্সি বেশি থাকার জন্য, আমি নিজেই বলছি ভ্যাকেন্সি বেশি থাকার জন্য আমি কিছুই না, তখন ব্যাচ 9 আগস্ট কি সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল, ডিসেম্বরের 9 তারিখে আমার CGL প্রিলিমস ছিল, আমি সেই প্রিলিমসও ক্লিয়ার করেছি। কারণ অনেক একটু বেসিক থাকলে পরে সেটা করা যায় প্রিলিমসটা, কিন্তু মেইনসের ক্ষেত্রে প্রত্যেকটা যে সিলেবাসের জিনিসগুলো আছে সেটাকে আমাকে প্রথমে কমপ্লিট করতে হবে। আর তার উপর হচ্ছে মাইন্ডসেট। এটা প্রিলিমস যদি একটা নদী থাকে তাহলে মেইনস হচ্ছে সমুদ্র, সেটাতে নামার, সেটাতে সার্ফিং করার টেকনিকটাও আলাদা জানতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। কিভাবে আমি ম্যাথে 30টা কোশ্চেন, রিজনিংয়ে 30টা কোশ্চেনকে ওই 1 ঘন্টার মধ্যে ট্যাকেল করবো, এটা খুব বড় ব্যাপার। ইংলিশ সেকশন 2 এর জন্য আনলিমিটেড সময় পাওয়া যাবে। ফার্স্ট সেকশনের সব থেকে বড় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যে করতে পারবে আর মাইন্ডসেট যে ঠিক রাখতে পারবে, এক্সাম হলে প্রেশার যে ঠিকঠাক সহ্য করতে পারবে, তার কাছে মেইনসটা খুব একটা বড় জিনিস হবে না। হয়তো 2022 সাল এবং 2023 সাল এখানেই আমার ফাঁক ছিল, যার জন্য আমার 2022 সালে এবং 23 সালের CGL কোনোটাই হয়নি। আচ্ছা, তাহলে আমরা তো রাজের থেকেও শুনলাম, এবার চলে যাব, অনেকক্ষণ আকাশের সাথে কথা হয়নি, আকাশের কাছে একটু চলে যাই। আকাশ আগের বছর চাকরি পেয়েছিল কিন্তু তারপরেও চাকরিতে জয়েন করলো না, কেন আকাশ চাকরিতে জয়েন করলে না? একটা চাকরির জন্য যেখানে সবাই হা হয়ে থাকে সেখানে তুমি চাকরি পেয়েও জয়েন করলে না, এটার কারণ কি ছিল? কারণ না সেরকম কিছুই নয়, আসলে আমার যে পোস্টে আর কি যাওয়ার কথা ছিল, আমি যে পোস্টে আমি সিলেক্টেড হই সেই পোস্টে আমার ঠিক যাওয়ার ইচ্ছে ছিল না। সেই কারণেই ভাবলাম যে পরের বছর আমি যদি আরেকটু ভালোভাবে পরিশ্রম করে পরীক্ষা দিই তাহলে হয়তো এর থেকে আমার যে ইচ্ছে মতো যে পোস্ট আছে সেটা আমি হয়তো চাকরি পেতে পারি। এখন সারা জীবনের ব্যাপার, সুতরাং আমি যদি 1 বছর
পরিশ্রম করে আবার পরের বছর খেটে নিজের ইচ্ছে মতো জায়গায় আমি যেতে পারি, তাহলে সেটাই কি আমার পক্ষে ভালো হবে না? তো সেই কারণেই আর কি। একদম তাই। দ্বৈতী কিছুক্ষণ আগে একটা কথা বলেছিল যে কারোর কাছে এটা হচ্ছে প্রয়োজন, কারোর কাছে স্বপ্ন। তো আকাশ নিজের স্বপ্নের পথে চলেছে, তাই জন্য আরো 1 বছর ভালোভাবে প্রিপারেশন নিয়েছে এবং ও যেটা পেতে চেয়েছিল সেটা পেয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আরেকটু ডিসকাস করবো। সফলতার গল্প বা সাকসেস স্টোরি তো সবাই শুনতে চায়, আমরাও তোমাদেরকে সেই জন্যই রেখেছি। এবার এই সাকসেসের আগে অনেকগুলো ব্যর্থতা থাকে, অনেকগুলো ব্যর্থতা তোমরা পেরিয়ে এসেছো। তো সেই ব্যর্থতার গল্পটা আজকে আমি শুনতে চাই। যে কোনো একটা ব্যর্থতার গল্প বা যে কোনো একটা পয়েন্ট যেখানে তোমার সব থেকে লো মনে হয়েছিল নিজেকে, যার পরে তুমি আবার ঘুরে দাঁড়িয়েছো। দ্বৈতীর থেকে শুনবো, দ্বৈতীর সেই মোমেন্ট কোনটা ছিল যার পর থেকে আবার ঘুরে দাঁড়াতে হয়েছে? সত্যি বলতে এরকম প্রচুর ছিল এই লাস্ট 4 বছরে যে আমি প্রিপারেশন করছি। আমি 2021-এ MTS পাস করেছিলাম, আমার 0.3 জন্য সিলেকশন হয়নি, বাট তখনই ভেবেছিলাম ঠিক আছে হয়ে যাবে। সবচেয়ে খারাপ লাগে আমি EPA4 SSC একটা এক্সাম দিয়েছিলাম। তো সেখানে যখন আমার স্কোর কার্ড আউট হয়, তো আমি দেখেছিলাম আমার প্রচুর স্কোর রয়েছে এবং আমি যখন অল ওভার র্যাঙ্ক চেক করেছিলাম আমার খুব ভালো র্যাঙ্ক এসেছিল, আন্ডার 500 আমার র্যাঙ্ক এসেছিল। তো আমি ভেবেছিলাম সিলেকশন হয়ে যাবে, আমার শুধু একটা টাইপিং টেস্ট বাকি ছিল। আমি টাইপিং টেস্ট দিতে যাই এবং গিয়ে আমি যেটা রিয়েলাইজ করি, প্রথম প্যারা টাইপ করার পর আমার মাউসটা খারাপ, ঠিক আছে। এবার যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে প্রথম যখন আমাদের মক টাইপিং হয় তখনও মাউসের সমস্যা হয়েছিল আমার, কিন্তু কি হয় মক টাইপে যে প্যারাগ্রাফটা থাকে তুলনামূলক ছোট থাকে, তো ওটা ইজিলি মোটামুটি স্ক্রল হয়ে যায়। কিন্তু যখন আমি আসল প্যাসেজ টাইপ করছি আমি দেখছি আমার স্ক্রল বার কাজ করছে না। তো অবভিয়াসলি মক টাইপের সময় যখন ওরা তুমি বলোনি তোরা চেঞ্জ করে দেবে না, তা আমি ওখানে বসে দেখতে পেয়েছি যে আমার হবে না ওখানে কিছু, আমি তাও চেষ্টা করেছি যেটুকু করে আসতে পেরেছি এবং পরীক্ষা যখন বাড়ি ফিরি তখন আমি জানি আমার সিলেকশন হবে না ওখানে। তো ওই দিন আমি রাত্রেবেলা মানে বাড়িতে এসে, সত্যি কথা বলতে যখন মানুষের এরকম সময় আসে সবারই কান্না পায়, খারাপ লাগে। তো আমি সেদিন রাত্রেবেলা সারা রাত ভেবেছি শুধু বসে বসে যে এটা কি হলো আমার সাথে। তো এই জন্য আমি বললাম যে তুমি আনলাকে 1-2 বার হতে পারো, বাট একটা না একটা সময় পরে তুমি ওই ফেজটা যখন পেরিয়ে আসবে, তখন আমি একদিন সময় নিয়েছিলাম, আমি একদিন সবকিছু বন্ধ রেখেছিলাম, আমার বাড়িতে আমি কাউকে কিছুভাবে বলতে পারিনি, বাট আমি একটা দিন চুপচাপ ছিলাম। পরদিন আমার মাথায় এটা ছিল ঠিক আছে এবার হয়নি, আমি যদি যখন একবার ওই অবধি যেতে পেরেছি তখন আমি আবার পারবো। তো আমি ওখানে আবার যাব, কতবার হবে এক জিনিস বারবার। তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে না, ওইটা আমার লাইফে সবচেয়ে 2023-এর নভেম্বরের ঘটনা এটা। অ্যান্ড তারপরে আমি 2023-এর পর থেকে এক্স্যাক্টলি তারপর থেকে প্রিপারেশন আমার আরও, সত্যি কথা বলতে আমার যদি বলি ওই সময়ের পর থেকে আমার প্রিপারেশন আরও বেটার হয়েছে, আমি নিজেকে আরও বেটারলি ফোকাস করতে পেরেছি যে কোনো জিনিসের উপর। কারণ মাথায় ছিল যাক এভাবে যেভাবেই হোক আমাকে এবার বের করতে হবে। তারপরে 2024-এ CGL আসে, প্রিলিমিনারিও এক্সাম যে খুব ভালো হয়েছিল তা না, বাট আমি জানতাম মোটামুটি সিলেকশন হয়ে যাবে। তারপরে মেইনস আসে। তো এই জিনিসগুলো আসবে জীবনে, এরকম প্রচুর সময় আসবে। বাট ওই 2023-এর নভেম্বর আমার মনে, সেদিন ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ছিল, তো ইন্ডিয়াও হেরে গেছিল। তো আমি খেলা দেখবো কি বাড়ি এসেছি, আমি কাঁপতে কাঁপতে বাড়ি এসেছিলাম পরীক্ষা দিয়ে। তো ওরকম একটা পয়েন্ট আসে, তারপরে আস্তে আস্তে হয়ে যায়, যদি একটু নিজেকে ওই সময় সামলানো যায় তারপর হয়ে যায়, চেষ্টা করলে হয়, সবারই হয়। একদম তাই। এবার চলে যাব রাজের কাছে। রাজের এরকম ঘুরে দাঁড়ানোর স্টোরিটা কি? কোন পয়েন্টটায় মনে হয়েছিল একদম ব্যর্থ, কি করব এবার? যেহেতু আমি শুধুমাত্র ইংলিশ অনার্স নিয়ে জেনারেলে একটা গ্র্যাজুয়েশন পাস করি, আমার কাছে এটা ছাড়া কোনো কিছু অপশান ছিল না, আমাকে কম্পিটিটিভ লাইনেই কিছু একটা করতে হবে, আমার কাছে এটা নেসেসিটি ছিল। 2023 সালে আমার প্রিপারেশন 90% প্রিপারেশন ছিল। 2023 সালে মেইনসে যখন আমি ফেল করি, সেই দিনটা খুব খারাপ লেগেছিল, কারণ সেই সময় বাড়িতে একটা খুব বড় একটা মেডিকেল এমার্জেন্সি ছিল। এবার সেই পজিশনে আমার মনে হয়েছিল পরপর 2 বছর পরীক্ষা দিলাম, প্রিলিমস পাস করলাম, মেইনসের এত কাছে গিয়েও 2022 সালে যদি অনেকটা দূরে ছিলাম, 2023 সালে মেইনসের এত কাছে গিয়েও, কাট অফের এত কাছে গিয়েও আমি পারলাম না। হয়তো প্রতি বছরই এরকম হবে, কিন্তু ধীরে ধীরে 2023 সালের সেই পরীক্ষাটার পরে সেই মেডিকেল এমার্জেন্সিটাও কিছুটা সরে যায় এবং অনেক চাপটাই কিছুটা সরে যায়। এবং তারপরে 2024-এর প্রিপারেশন আবার শুরু করি। প্রিপারেশন বলতে আবার নতুন করে একটু ঘষা মাজা করতে হবে, সেই জিনিসটাই বেসিক আগে থেকেই ক্লিয়ার ছিল। এবং 2024-এ তারপরে এই ফাইনালি সিলেক্টেড। বাহ। এবার বিট্টুর কাছে চলে যাব। বিট্টু বলো তোমার স্টোরিটা কি? আমার ঘুরে দাঁড়ানোর কথা বলতে গেলে ম্যাম, যে ক্লার্কশিপ আছে, আর আমার সব থেকে বেশি ফেভারিট যেটা ছিল, মানে আমার একজন দাদা ছিলেন, তো উনি এখন CID-তে রয়েছেন, কলকাতা পুলিশে চাকরি পান 2011 সালে।
তো উনি ছিলেন আমার সবথেকে বড় ইন্সপিরেশন, এবং আমার ছোট থেকেই ইচ্ছা ছিল পুলিশ সার্ভিসে যাওয়ার। আমি প্রথম যখন যে পরীক্ষা পাশ করি সেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল। তো আমার তো খুব ইচ্ছা, মোটামুটি 1 বছর আমি পুরো ট্রেনিং নিই কীভাবে কী করব কি না করব, কিন্তু যখন ফিল্ড টেস্টে যাই তখন আনফিট আমাকে ঘোষণা করে দেওয়া হয়। সেটা আমার কাছে খুবই প্যাথেটিক ছিল, খুবই প্যাথেটিক বলতে খুবই প্যাথেটিক। আর ঠিক তার পরপরই ক্লার্কশিপ মেন্সেরও রেজাল্ট বেরোয়, ক্লার্কশিপ প্রিলিমস পাস করি, মেন্সেরও রেজাল্ট বেরোয়, এবং কয়েকটা নাম্বারের জন্য সেটাও আমার নষ্ট হয়ে যায়। ওই 22 সালে বা 21 সাল এক্স্যাক্টলি আমার মনে নেই, ওই সময়টা ছিল আমার খুবই ডিপ্রেসিং বলতে তারপরে আমি আইবিটিতে জয়েন করি তার পরপরই। তো আমি তো এখানে এসেছিলাম একদম পুরো একদম হেরে যাওয়া সোলজারের মতো কোথায় যাব। তারপরে আস্তে আস্তে আমারই একজন বন্ধু ছিল, তো সে আমাকে সাজেস্ট করলো যে ঠিক আছে, রাজ্য সরকারের এই অবস্থা, তুমি একবার সেন্ট্রালে ট্রাই করেই দেখো না, জাস্ট টেক এ ট্রাই। তো ওই দেখতে দেখতেই হয়ে গেল। 23 সালেই সবার প্রথম আমি শুরু করি এসএসসির লাইনে। প্রিপারেশন আমার আগের থেকে কম বেশি ছিল, আমার খুব বেশি অসুবিধা হয়নি এক্ষেত্রে তাল মিলিয়ে চলতে। 23 সালে আমি অতটা বেশি সাকসেস পাইনি, শুধু সিজিএল বাদে কোনোটাই আমি পাস করতে পারিনি, কিন্তু 24 সালে আমি সবকটা পরীক্ষাই পাস করেছি। সে ফেজ 12 হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, এমটিএস হোক, সবকটা পরীক্ষাই আমি পাস করেছি। তার প্রিপারেশন 1-1.5 বছরের মধ্যে হয়ে যায়, অসুবিধা হবে না। আর ওই যে একবার ওখান থেকে ঘুরে এলাম, আর আমি স্টেটের পরীক্ষার দিকে খুব বেশি নজর দিইনি, এদিক দিয়েই চলে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, এবার কৌশিকের কাছে চলে আসি। কৌশিকের এই স্টোরিটা কি ছিল? 2022-এ যখন সিজিএল ফার্স্ট দিলাম, তো তখন সেক্ষেত্রে হয়েছিল কি, প্রিপারেশন নিচ্ছিলাম, জুলাই থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি, আর পরীক্ষার নোটিফিকেশান এসেছিল, আমার এখনো মনে আছে যতদূর যদি ভুল না হয় 17 সেপ্টেম্বর নোটিফিকেশান এসেছিল 2022-এ। তো সব থেকে খারাপ লাগা যে নোটিফিকেশানে আমার খারাপ লেগেছিল সেটা হচ্ছে, তখন একটা প্যাটার্নে চলছিল সিলেবাস যে মেইনসে ম্যাথ আর ইংলিশ চলবে। তো আমি ম্যাথ আর ইংলিশটা এত ভালোভাবে রেডি করেছিলাম, মানে কোনো খামতি রাখিনি। এমনকি এমনও মনে আছে আমি ইউটিউবে একটা 8 ঘন্টার ক্লাস করেছিলাম, সেটাও টানা। তখন আমি 1.5x বা 2x করে আমি পুরো কমপ্লিট করেছিলাম, মানে এতটা ডেডিকেশন দিয়ে আমি প্রত্যেকটা টপিক ভেবে কমপ্লিট করেছিলাম। ম্যাথটার বেসটা আমি ওইভাবে রেডি করেছিলাম। কিন্তু যখন নোটিফিকেশনটা আসে তখন সত্যি প্রচণ্ড খারাপ লেগেছিলো যে এর মধ্যে জিকেটা ইনক্লুড হয়ে গেছে, যেটা আমার বেসটা প্রচণ্ড খারাপ। আর তখনই মন থেকে অনেকটা খারাপ লেগেছিলো। আর যখন প্রিলিটা কোয়ালিফাই হয়ে গেছিলো, কিন্তু আমি জানতাম মেইনসে আমি আটকাবই, কারণ মেইনসে এত বড় একটা পোর্শন কভার করছে জিকে। তো সেক্ষেত্রে দিয়েছিলাম পরীক্ষা, কিন্তু কোনো কারণে বা রিজনিংও আমার খুব উইক ছিল ওই সময়টা, সেই কারণে হয়নি। তখন ওইটা মাথায় রেখেই পরের সিজিএলটার জন্য, যেহেতু খুব কাছাকাছি ছিল, মানে 2-2.5 মাসের মধ্যে পরের সিজিএলটা এসেছিলো, ওই জন্য সেভাবে আর প্রিপারেশনও নিতে পারিনি পরেরটার জন্য, ওটার প্রিলিও কোয়ালিফাই করিনি সেটার জন্য। তো কিন্তু তখন জুলাইতে প্রিলি হলো, আর পরের বছর এবার হলো হচ্ছে সেপ্টেম্বরে। তো অনেকটা টাইম পেয়েছিলাম। তো আমি ভেবেছিলাম এই একটা বছর যে আমি টাইম পেয়েছিলাম পুরোপুরি ইউটিলাইজ করবো। তখন আমি আইবিটিতে এসেছিলাম, আর খুব ভালো করে আমি সেই জায়গাগুলো কভার করেছি যেগুলোতে আমার প্রবলেম ছিল। আমি যেটা সব থেকে বেশি করেছিলাম, প্রিভিয়াস ইয়ারকে প্রচণ্ড করেছিলাম। আর ম্যাম আপনিও জানেন যে আমার অঙ্ক মুখস্থ হয়ে গেছিলো, এরকম হয়ে গেছিলো যে প্রত্যেকটা প্যাটার্ন মুখস্থ হয়ে গেছিলো, যে আমি এসএসসির অঙ্ক দেখলে সেগুলো আমি এমনি করে দেবো, এইভাবে লেভেলে তৈরি করে ফেলেছিলাম। তো সেক্ষেত্রে আমার যেহেতু ফার্স্ট পোর্শনটা, মানে মেইনসের ক্ষেত্রে প্রথম যে 2টো পোর্শন খুব ইম্পর্টেন্ট হয়, আমি ওটা টাইমিং ঠিক করার জন্য প্রচুর কেটেছিলাম। এমনকি পরীক্ষার মেইনসের আগের সপ্তাহটা আমি শুধুমাত্র 1 ঘন্টার ওই ফার্স্ট সেকশনাল মকটাই দিতাম, যাতে আমার ওই 1 ঘন্টাটা ঠিক হয়ে যায়, যাতে আমি কোশ্চেনগুলো স্কিপ করতে পারি। আমি একই কোশ্চেন, পরে কোশ্চেনটাও 3 নম্বর দেবে আমাকে, এই কোশ্চেনটা 3 নম্বর দেবে, কেন আমি 3 নম্বর নষ্ট করবো কেন, এই সময়টা এখন নষ্ট করবো কেন, যেটা আমার ইজিলি 3 নম্বরটা আসে সেগুলো আমি নেবো আগে। তো আমি স্কিপ করতে শিখেছিলাম, এবং শেষে দেখতাম আমার কাছে আরও 10 মিনিট 5 মিনিট থেকে যেত। তখন ওই যে প্রশ্নগুলো পারিনি তখন ইজিলি হয়ে যেত, তখন সেই জিনিসগুলো মনেও এসে যেত। তো ওই জিনিসটা আমাকে খুব হেল্প করেছে। আর আমি জানতাম যেহেতু যে পরেরটার জন্য আমি এনাফ টাইম দিতে পারবো, খুব ভেবে চিন্তে আমি ওই জিনিসটা কমপ্লিট করেছিলাম। বাহ। আচ্ছা, আকাশের কি এরকম কোনো স্টোরি আছে? আকাশকে আমি যতটা জানি, আকাশ প্রথম থেকে খুব পরিপাটি ভাবে পড়াশোনাটা করেছে। মানে এক থালা ভাত 10 রকম তরকারি দিয়ে পরিপাটি করে খাওয়া যেরকম বোঝায় একটার পর একটা, আকাশের প্রিপারেশনটাও ঠিক সেরকমই ছিল। মানে আমি ম্যাম বেসিক থেকে শুরু করব, আমার আলাদা খাতায় আমার পরপর নোট সাজানো থাকবে, তারপরে আমি মক টেস্ট দিলাম, অ্যানালিসিস করলাম, এটা পারলাম না খাতায় লিখে ফেললাম। আকাশের প্রিপারেশনটা এরকমই ছিল, তাই তো? হ্যাঁ তাই।
প্রথমে আমি যে এখানে 8 থেকে 9 মাস মতো আর কি বেসিকের ক্লাস হয়, সেখানে যে টপিকগুলো আর কি এক পাতা মানে এক একটা ক্লাসে 1 থেকে 1.5 মাইকটা পাতা একটু মতো, কাছে। এক একটা ক্লাসে 1 থেকে 1.5 পাতা মতো পড়ানো হয়। জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, লাইক ম্যাথসে কোনো একটা জায়গায় জাস্ট ফর্মুলাগুলো, বা ইংলিশে যে জাস্ট ইনস্ট্রাকশনগুলো, লাইক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে মেন বিষয়গুলো। তো এরকম করে বেসিকের একটা করে সাবজেক্টের খাতা, আর তারপর মক টেস্টের এক একটা করে মক টেস্ট দেওয়ার পর যে যে জায়গাগুলো আটকে যাচ্ছে সেইগুলো আর কি কোয়েশ্চেনের একটা খাতা। এবার বেসিক আর এই কোয়েশ্চেন এইগুলো মিলে রিভাইজ করলে আমার মনে হয় না পরীক্ষার আগে সেরকম কোনো অসুবিধা হবে। আচ্ছা, আকাশের থেকে তো তোমরা মোটামুটি একটা অ্যাডভাইস পেয়ে গেলে, স্ট্র্যাটেজি পেয়ে গেলে যে কিভাবে কি এগোতে হবে। এবার এক এক করে বাকিদের থেকেও আমি জিজ্ঞাসা করবো, একদম আমরা শেষের দিকে চলে এসেছি। 2-3 বাক্যের মধ্যে তোমরা একটুখানি আমাদের বলে দাও যে এখন যারা এই ভিডিওটা দেখছে, তোমাদেরকে দেখছে, তারা যারা সরকারি চাকরি একটা পাওয়ার স্বপ্ন দেখে, এসএসসি ক্র্যাক করার স্বপ্ন দেখে, কেউ হয়তো শুরু করেছে, শুরুর দিনে আছে, কেউ হয়তো প্রিলিমস বারবার ক্র্যাক করে মেন্সে গিয়ে আটকে যাচ্ছে, বিভিন্ন স্টেজে রয়েছে এই প্রিপারেশনে, তাদের জন্য তোমাদের অ্যাডভাইস কি হবে? যে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আজকের দিনে তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য? কি স্ট্র্যাটেজি থাকা উচিত? কৌশিক বলো। স্ট্র্যাটেজি আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে মক টেস্ট দেওয়ার পর আমি আগে দেখতাম আমার কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। আমার যে যে জায়গাগুলো প্রবলেম হতো, যেহেতু টেক্সট বুকের মক বেশি দিতাম, তো ওরা খুব সুন্দর করে অ্যানালাইসিস করে দিত যে এই টপিকে তোমার সমস্যা হচ্ছে বা তুমি এই টপিকের বেশি কোশ্চেন ছেড়েছো বা ভুল হচ্ছে। তো আমি সেই টপিকগুলোর উপর বেশি করে জোর দিতাম, আর সেইগুলো আমি আমার প্রিভিয়াস ইয়ার যেগুলো থেকে মানে প্রশ্ন আছে সেগুলো সলভ করে ফেলতাম। মানে যতগুলো প্রশ্ন থাকতো সেগুলো আমি প্রত্যেকটা সলভ করতাম, কঠিন সহজ। আর যে একটা ভালো জিনিস ছিল কি, যে এক ধরনের কোশ্চেন ওখানে বেশি থাকতো। তো আমার এরকম একটা ফ্লোতে এসে গেছিল যে ওই একই ধরনের প্রশ্ন প্রথমবার আমি একটু লেন্দি হচ্ছে, পরের বার অতটা লেন্দি হচ্ছে না। আমি বুঝতে পারছি একই কোশ্চেন যখন আসছে ওটাকে আমি আরো শর্টে করতে পারি, তো ওই জিনিসটাকে আমি আরো শর্টে আনতাম। এটা শুধু অঙ্কের ক্ষেত্রে না, এটা রিজনিং এর ক্ষেত্রেও ভাবনা চিন্তাটা ওই দিকে থাকলেও সেদিকেই এটা হবে। আর ইংলিশের ক্ষেত্রে তো যেগুলো আমি যেটা করতাম, নিতু সিং এর বইটা খুব ভালো করে রেডি করে ফেলেছিলাম। মানে ওটা আমি এতবার পড়েছি, এতবার ছিঁড়ে গেছে বইটা, যে মানে প্রত্যেকবার আমি যখন পরীক্ষা আসতো আমি একবার ওই আগের সপ্তাহটা পুরো বইটা একবার থেকে দুবার আমি পড়েই ফেলতাম, সেটা আমার কমপ্লিট করা থাকতো। আর মাঝে মাঝে আমি কখনো ইচ্ছে হলো, হঠাৎ করে ইচ্ছে করছে যে কিরানের আমি 100টা করে এরার সলভ করে ফেলতাম, এটা করতাম। আর সব থেকে বেশি যেটা আমি করতাম, আমার যেটা ধ্যান জ্ঞান ছিল, সকালবেলা উঠে আমি ভোক্যাব করবই। সিনো অ্যান্টো আমার এরকমভাবে ভাগ করা থাকতো, একদিন আমি সিনো অ্যান্টো করবো, একদিন আমি ইডিয়াম আর ওয়ান ওয়ার্ড করবো, এভাবে আমি ভাগ করে রাখতাম। তোমার এটা আর এভাবে। আর যেটা সব থেকে আমার ভালো কাজে এসছে বা এসএসসিতে আমার মনে হয় বেশি কাজে আসে, ব্ল্যাক বুকের টপ 200 যেটা সব থেকে আমার বেশি কাজে এসছে। ওর বাইরে এসএসসি আমার মনে হয় না খুব বেশি শিফটে যায়, 2-একটা শিফটে হয়তো একটু ভাগ্য খারাপ থাকলে 1-2 কোশ্চেন সিনোয়েন্টও খারাপ আসতে পারে, কিন্তু তাছাড়া খুব একটা অসুবিধা হবে না, ওটার মধ্যে ভোকেব কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত এই জিনিসগুলো কমপ্লিট করলে ঠিকঠাক হয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার, কারণ আমি প্রিভিয়াস ইয়ার ছাড়া আর কিছু বুঝতাম না, কারণ ওদের মধ্যেই কিছু প্রশ্ন এরকম থাকতো যে একটু কঠিন থাকতো, একটু সহজ থাকতো, কিন্তু মোরলেস ওদের প্যাটার্নটাই ফলো করতো, আর প্রত্যেকবার ওটাই ফলো হয়, তো ওটা আমার খুব হেল্প করে। একদম একদম। তো এবার চলে আসবো বিট্টুর কাছে। বিট্টু বলো। যারা প্রথম শুরু করছে তাদের ক্ষেত্রে বা যারা এখন করছে তাদের ক্ষেত্রে আমার একটাই অ্যাডভাইস থাকবে যে প্রিপারেশন তো করছো ঠিকই আছে, তবে মাইন্ডসেট রাখতে হবে যে ব্যর্থতা আসবে, সেই ব্যর্থতাকে হোল হার্টেডলি নিতে হবে এবং তার থেকে শিখতে হবে যে এই ব্যর্থতা আমার কেন এলো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যেরকমভাবে প্রিপারেশন নেওয়া হোক না কেন, সেটাকে নিজের একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। প্রত্যেক দিন আমি একটা নির্দিষ্ট রুটিন করব, যে এই রুটিনে আমার এই জিনিসটা হবে, এই রুটিনে আমার এই জিনিসটা হবে, এবং একটা সময় পরে এটা ডিসিপ্লিন যখন একদম পুরোপুরি চলে আসবে, তখন সেই ডিসিপ্লিনের মধ্যেই আস্তে আস্তে সেগুলো রোল আউট হবে এবং আস্তে আস্তে সেগুলো প্র্যাকটিস হতে শুরু করবে। ডিসিপ্লিন জীবনের সব থেকে বেশি দরকারি একটা স্টুডেন্ট লাইফেও, এবং একটা এরপরে যখন তারা কাজ পেয়ে যাবে তখন তাদের ডিসিপ্লিন তো আরও বেশি আলাদা। জীবন ডিসিপ্লিনটা সব থেকে বেশি দরকারি। প্রিপারেশনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3টে জিনিস। একটা হচ্ছে বেসিক কমপ্লিট করতে হবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে। এই 3টে করলে পরেই মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হবে। স্যার ম্যামেরা যেখান থেকেই কেউ বেসিক কমপ্লিট করুক, কোর্স যেখান থেকেই কেউ কমপ্লিট করুক, স্যার ম্যামেরা পড়িয়ে দেবে, তারা শুধু গাইডেন্সটুকু দেবে। সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে সেলফ স্টাডি। তাদের দেখানো পথে যদি তুমি সেলফ স্টাডি করে যাও তাহলে একদিন সব হবেই, এটা একদম পারফেক্ট। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হার্ড ওয়ার্ক না করতে হবে। বর্তমান দিনে এসএসসির যা
মানে যা স্ট্রাকচার হয়ে গেছে, হার্ড ওয়ার্ক করে অনেকেই বেরিয়ে গেছে, কিন্তু সব থেকে বেশি কাজে আসবে হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তারা লাস্ট 5 বছরে কোন কোন জিনিসের উপর ফোকাস করেছে, পিওয়াইকিউ যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা সব থেকে বেশি তার ওয়েট ক্যারি করে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটুকু ফলো করলে পরেই হবে, আর বাদ বাকি নিজের উপরেই সমস্ত কিছু, নিজের মাইন্ডসেটটাও ক্লিয়ার রাখতে হবে, তাহলেই হবে। একদম। দ্বৈতিক বলো। যেটা খুব মানে খুব দরকারি জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি, একটা হ্যাঁ সিলেবাস কমপ্লিট করতে হবে, এটা তো খুব জিনিস। আর প্রত্যেক দিন একটা নির্দিষ্ট মানে অ্যাটলিস্ট আমার মাথায় ডিসাইডেড থাকতে হবে যে আজকে আমি এই টপিকগুলো পড়বো। ভোকাব আমার খুব উইক ছিল এবং এখনও যে খুব স্ট্রং সেটা আমি বলবো না, বাট একটা জিনিস আমি দেখেছিলাম, ভোকাব আমার যেহেতু স্ট্রং নয়, আমি খুব বেশি মনে রাখতে পারি না ওয়ার্ড, আমি যতই পড়ি, দিনে আমি রোজ মানে রেগুলার রিভিশন করতাম, স্টিল আমার মনে থাকতো না। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার ভোকাব পড়েছিলাম, আমি আর কোনো ভোকাব পড়িনি। যদি প্রিভিয়াস ইয়ারেও যাওয়া হয় এসএসসির ক্ষেত্রে, হার্ডলি মানে 700 থেকে 800টা সিনো অ্যান্টো পড়তে হয়, 700 থেকে 800টা ইডিএমস পড়তে হয়। ওইটুক মনে রাখা আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট। তুমি যদি 1-1.5 বছর ধরে কন্টিনিউ প্রিপারেশন করে থাকো, ঠোঁটের আগায় চলে আসে এই কটা জিনিস। তো এই কটা জিনিস করতে হবে। একটা হচ্ছে কি প্র্যাকটিস, মক টেস্টে কোথায় কি ভুল হলো সেগুলো দেখা, যেখান থেকে প্রিপারেশন করো, যেই টিচারের কাছ থেকেই পড়ো, যে কোনো একটা সোর্স ইউজ করো, সবাই ভালো খারাপ কেউ পড়ায় না, কেউ তোমার ক্ষতি করার জন্য নেই, সবাই তোমাকে প্রিপারেশনে এগিয়ে দেওয়ার জন্যই আছে। তোমাকে নিজেকে সেই জিনিসটা নিয়ে পড়ে থাকতে হবে, তোমাকে পড়তে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে হ্যাঁ মাইন্ডসেট, তোমার মাথায় রাখতে হবে যে আমি পরীক্ষা দিচ্ছি, আমার এটাতেই হবে না। পরীক্ষায় ভাবে দাও যেটা আমি লাস্ট অ্যাটেম্পটের জন্য হয় আমার, কিন্তু এটাতে যদি না হয় তার মানে এই না যে আমার সব শেষ হয়ে গেল, কারণ ফেলিয়ার আসেই সবার জীবনে। তো ফেলিয়ার থেকেই তোমাকে সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে। আর হ্যাঁ চেষ্টা করলে যদি সঠিক ওয়েতে নিজের মানে এনার্জিগুলোকে দেওয়া যায়, চ্যানেলাইজ করা যায়, তাহলে সিলেকশন আসে। শুধুমাত্র এটাই। আর সবাইকে অনেক ধন্যবাদ যে সবাই তোমাদের যে জার্নিটা ছিল সেটা শেয়ার করলে, আর তার সাথে বলে দিলে যে কিভাবে এখন স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে বা প্রিপারেশন নিতে পারে যাতে ওরা সাকসেস পায়। একদম প্রত্যেকেই একদম সঠিক পয়েন্টগুলো বলেছো, আর এটাও আমি একদমই মানি। যদিও অ্যাজ এ টিচার বলতে পারি যে হ্যাঁ আমি অনেক গাইডেন্স দিচ্ছি বা আমি এটা শিখিয়ে দিচ্ছি সেটা শিখিয়ে দিচ্ছি, বাট 1 ঘন্টার ক্লাসে করে সারা সপ্তাহ ধরে বা প্রতিদিনও যদি আমি 1 ঘন্টা করে ক্লাসও করাই, তবুও কিন্তু সেই পড়াশোনার বেসিসে কেউ চাকরি পাবে এরকম নয়। নিজেকে পড়তে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজের জার্নিটা নিজেকেই তৈরি করতে হবে। আমরা শুধু পথ দেখাতে পারবো, এর থেকে বেশি কিছুই না। সেই পথে তোমাদেরকে নিজেই হেঁটে যেতে হবে। তো এটাই ছিল মেন। আর আরো একবার সবাইকে তো কংগ্রাচুলেট করবোই। আচ্ছা, আইবিটির তরফ থেকে তোমরা যেটা পেলে সবাইকে আমি চাইছি একটু দেখিয়ে দিতে। সবার কাছে কি আছে? ওকে, কৌশিকেরটা হাতে নেই, বাকিরা একটুখানি দেখিয়ে দাও। সবাইকে আবারও কংগ্রাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, আমাদের এখানে আসার জন্য। আর এরকমই আসতে থেকো ভবিষ্যতেও, আর তোমাদের ফিউচার আরো অনেক ভালো হোক, আরো অনেক বড় বড় এক্সাম ক্র্যাক করো তোমরা, আরো লাইফে সাকসেস পাও, এটাই আমরা চাইবো সবসময়। থ্যাংক ইউ।